আসসালামু আলাইকুম। আজ 25 আগস্ট 2026 মঙ্গলবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি জাহিরুল ইসলাম টুটুল। শুরুতেই সংবাদ শিরোনাম। জামায়াতের ছায়ামন্ত্রী সভায় কারা কি দায়িত্ব পেলেন? চীনের প্রেসিডেন্টের প্রস্তাব গ্রহণ করেছে বিএনপি। নেতানিয়াহুর ছেলেকে হত্যার পরিকল্পনা চলছে। এবার বিস্তারিত। দলের প্রধান ডাক্তার শফিকুর রহমানকে প্রধানমন্ত্রী করে অনেকটা গোপনেই ছায়ামন্ত্রী সভা বা শ্যাডো ক্যাবিনেট গঠন করেছে জাতীয় সংসদের প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াত ইসলামী। এতদিন ছায়ামন্ত্রী সভার কার্যক্রম অনেকটা আড়ালে রাখা হলেও শিগগির এর সদস্যদের আনুষ্ঠানিকভাবে প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে জামায়াত। সোমবার রাজধানীর মিন্টো রোডে বিরোধী দলীয় নেতার সরকারি বাসভবনে সংবাদপত্রের সম্পাদকদের সঙ্গে মতবিনিময় সভায় দলের আমির ডাক্তার শফিকুর রহমান বিষয়টি জানিয়েছেন। তিনি বলেছেন, তারা এরই মধ্যে একটি ছায়া মন্ত্রিসভা গঠন করেছেন। এর সদস্যদের প্রশিক্ষণ চলছে। শিগগির আনুষ্ঠানিকভাবে ছায়া মন্ত্রিসভার সদস্যদের নাম প্রকাশ করা হবে। মন্ত্রিসভায় যারা রয়েছেন দলের শীর্ষ নেতাদের নিয়ে ছায়া মন্ত্রিসভা গঠন করা হয়েছে। সংগঠনের অনেক সিনিয়র নেতা যারা সংসদ সদস্য নন তারাও এই কাঠামোর সঙ্গে যুক্ত আছেন। মূলত সরকারকে জবাবদিহির আওতায় আনতেই এটি গঠন করা হয়েছে। তবে দলীয় সূত্রে জানা গেছে, ছায়া মন্ত্রিসভায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন দলের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার। পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে বিরোধী দলীয় উপনেতা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে সহকারী সেক্রেটারি জেনারেল সাবেক এমপি ডক্টর AHM হামিদুর রহমান আজাদ। অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন ঢাকা 12 আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন জামায়াতের নায়েবে আমির ও রাজশাহী 1 আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান। তথ্য মন্ত্রণালয়ে সহকারী সেক্রেটারি জেনারেল ও প্রচার বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবাইর। বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ে পাবনা 1 আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নজিবুর রহমান মোমেন এবং আইন মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন দলের শীর্ষ আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। এছাড়া শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে ফরিদপুর 1 আসনের সংসদ সদস্য ডক্টর ইলিয়াস মোল্লা, ধর্ম মন্ত্রণালয়ে শেরপুর 1 আসনের সংসদ সদস্য হাফিজ রাশেদুল ইসলাম এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় গাজীপুর 4 আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি সালাউদ্দিন আইয়ুবী রয়েছেন বলে জানা গেছে। জামায়াতের দাবি, সরকারের প্রতিটি মন্ত্রণালয়ের কার্যক্রম গভীরভাবে পর্যবেক্ষণ, সরকারি সিদ্ধান্তের বিকল্প নীতি প্রস্তাব তৈরি এবং সংসদে সরকারের জবাবদিহি নিশ্চিত করতেই এই মন্ত্রিসভা গঠন করেছে তারা। নাম প্রকাশ না করার শর্তে দলটির শীর্ষ কয়েকজন নেতা জানিয়েছেন, গত মাসে গোপনে এই ছায়া মন্ত্রিসভা গঠন করা হয়েছে। এরই মধ্যে বিভিন্ন মন্ত্রণালয়ের কার্যক্রম, বাজেট ও সরকারের প্রথম 180 দিনের কর্মকাণ্ড পর্যালোচনায় কাজ করেছে ছায়া মন্ত্রিসভার সদস্যরা। ছায়া মন্ত্রিসভার ধারণাকে ইতিবাচক হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও রাজনৈতিক বিশ্লেষক ডক্টর সম আলী রেজা বলেন, পার্লামেন্টারি গণতন্ত্রে ছায়া মন্ত্রিসভা কোনো নতুন ধারণা নয়। শক্তিশালী নাগরিক ও রাজনৈতিক সংস্কৃতি রয়েছে এমন দেশগুলোয় এটি প্রতিষ্ঠিত চর্চা। তার মতে, ছায়া মন্ত্রিসভা সরকারের উপর এক ধরনের মনস্তাত্ত্বিক চাপ তৈরি করে এবং বিরোধী দলকে গঠনমূলক সমালোচনার একটি প্রাতিষ্ঠানিক কাঠামো দেয়। সরকার বাজেট বা বড় কোনো নীতি প্রস্তাব দিলে সংশ্লিষ্ট ছায়ামন্ত্রীরাও বিকল্প বাজেট বা নীতি প্রস্তাব জনগণের সামনে তুলে ধরতে পারেন। এতে তুলনামূলক আলোচনা তৈরি হবে এবং সরকারও প্রয়োজনীয় বিষয় গ্রহণের সুযোগ পাবে। সম্প্রতি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদের একটি সাক্ষাৎকার প্রকাশ করেছে ইনকিলাব। মেহেদী হাসান পলাশের নেয়া ওই সাক্ষাৎকারের চুম্বক অংশ থাকছে চেঞ্জ টিভির দর্শকদের জন্য। প্রশ্ন ছিল, ভারতের একটি গোষ্ঠী পার্বত্য চট্টগ্রামকে ভারতের সঙ্গে যুক্ত করার মতো দাবি করছে। 1947 সালের দেশভাগকে ভুল আখ্যা দিয়ে নতুন একটি বয়ান তৈরি করা হচ্ছে বলেও আলোচনা হয়েছে। আপনি বিষয়টি কিভাবে দেখছেন? রুহুল কবির রিজভী বলেন, এটি একটি নতুন বয়ান। বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। 1947 সালে এক ধরনের রাজনৈতিক বাস্তবতার মধ্য দিয়ে দেশ ভাগ হয়েছে। পরে পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠীর বৈষম্য ও বঞ্চনার শিকার হয়ে 1971 সালে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ পূর্ণাঙ্গ স্বাধীনতা অর্জন করেছে। আমাদের কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্য একটি স্বতন্ত্র জাতিসত্তার পরিচয় বহন করে। তাই বাংলাদেশকে 1947 সালের অবস্থানে ফিরিয়ে নেওয়ার মতো কোনো বক্তব্য আমাদের সার্বভৌমত্বের প্রতি অসম্মান।
ভারতের অভ্যন্তরীণ পরিস্থিতিতেও বিভিন্ন ধর্মীয় ও সামাজিক সম্প্রদায়ের নানা সমস্যা রয়েছে। দলিত সহ বিভিন্ন জনগোষ্ঠী বৈষম্যের শিকার হয়েছে। সুতরাং বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে এ ধরনের বক্তব্য অত্যন্ত উদ্বেগজনক। কাশ্মীর নিয়ে ভারতের যে অবস্থান, সেই বাস্তবতায় বাংলাদেশকে নিয়েও যদি কোনো অশুভ পরিকল্পনা করা হয়, তাহলে বাংলাদেশের মানুষের কাছে ভারতকে বন্ধু হিসেবে দেখা কঠিন হয়ে পড়বে। রিজভির কাছে প্রশ্ন করা হয়, তিস্তা পরিকল্পনা, গঙ্গার পানি বন্টন এবং পদ্মা ব্যারেজ নিয়ে ভারতীয় গণমাধ্যমে উদ্বেগ দেখা যাচ্ছে। বিএনপি সরকার বিষয়গুলো কিভাবে দেখছে? রুহুল কবির রিজভী বলেন, জাতীয় স্বার্থে যেটি ভালো হবে আমরা সেটিই করব। জাতীয় স্বার্থের দিক থেকে পদ্মা ব্যারেজ একটি উপযুক্ত সিদ্ধান্ত বলে আমি মনে করি। ফারাক্কা ব্যারেজের কারণে বাংলাদেশের উত্তরাঞ্চল, উত্তর পশ্চিমাঞ্চল ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের অনেক এলাকায় পানির সংকট তৈরি হয়েছে। এসব অঞ্চলে মরুকরণ বেড়েছে। আমাদের নদীগুলোকে বাঁচাতে হবে এবং পানির প্রবাহ অব্যাহত রাখতে হবে। তা না হলে নদীমাতৃক বাংলাদেশ ধীরে ধীরে শুকিয়ে যাবে। পদ্মা ব্যারেজ সহ এই ধরনের প্রকল্পে সারফেস ওয়াটারের রিজার্ভার তৈরি হলে ভূগর্ভস্থ পানির ওপর চাপ কমবে এবং ভূগর্ভস্থ পানির স্তরও উন্নত হতে পারে। বরেন্দ্র অঞ্চল সহ উত্তরাঞ্চলে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাতীয় স্বার্থে যে প্রকল্প দেশের মানুষের কল্যাণে আসবে, তার জন্য আমরা যে কোনো দেশের কাছ থেকে অর্থায়ন বা কারিগরি সহযোগিতা নিতে পারি। প্রশ্ন ছিল প্রধানমন্ত্রীর চীন সফর নিয়েও। বলা হয়, চীনা প্রেসিডেন্ট চীন, মায়ানমার ও বাংলাদেশকে নিয়ে একটি অর্থনৈতিক করিডোরের কথা বলেছেন। এটি বাংলাদেশের জন্য ইতিবাচক হলেও অন্য দেশের বাধা ও চ্যালেঞ্জ রয়েছে। বিএনপি সরকার কিভাবে এগুলো মোকাবেলা করবে? রুহুল কবির রিজভী বলেন, সরকার অবশ্যই বিষয়টি স্টাডি করে দেখবে। এই করিডোর হলে বাংলাদেশের অর্থনৈতিক কর্মকাণ্ড আরো বাড়বে বলে আমি মনে করি। ব্যবসা বাণিজ্য, সাংস্কৃতিক আদান প্রদান, শিক্ষা এবং মানুষের যোগাযোগ সহ বিভিন্ন ক্ষেত্রে একটি বড় সম্ভাবনার দুয়ার খুলে যেতে পারে। তাই বাংলাদেশের জন্য এটি কল্যাণকর হতে পারে। এবার পড়শির খবর। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিকে ইনসাফ পিটিআই এর প্রতিষ্ঠাতা ইমরান খানের সাবেক স্ত্রী জেমিমা গোল্ডস্মিথ তার সাবেক স্বামীর সঙ্গে কারাগারে কথিত আচরণ নিয়ে যুক্তরাজ্য সরকারের হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম ও পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ডকে ট্যাগ করে জেমিমা লেখেন, ব্রিটেন আর কতদিন নীরব থাকবে? এক প্রতিবেদনে পাকিস্তানি সংবাদ মাধ্যম জিও নিউজ বলেছে, ইমরান খানের পরিবার ও তার দল দীর্ঘদিন ধরে তার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ জানিয়ে আসছে। গত সপ্তাহে পাকিস্তানের সুপ্রিম কোর্ট তাকে আদিয়ালা কারাগার থেকে একটি বেসরকারি হাসপাতালে নেওয়ার নির্দেশ দেন। তবে কারাগারের বাইরে ভিড় জমায় নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে কর্তৃপক্ষ তাকে সরকারি হাসপাতাল PIMS এ নেয়। পরে মেডিকেল বোর্ডের ছাড়পত্র পাওয়ার পর তাকে আবার রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে পাঠানো হয়। ৭৩ বছর বয়সী ইমরান খান ২০২৩ সালের আগস্ট থেকে রাওয়ালপিন্ডির কারাগারে আছেন। একাধিক মামলায় তার সাজা হয়েছে। ইমরান ও তার দল এসব মামলাকে ২০২২ সালে ক্ষমতাচ্যুত হওয়ার পর রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করে আসছে। জেমিমা দাবি করেন, তার দুই ছেলে কাসিম ও সুলেমানের বাবা ইমরান খান গত ৩ বছর ধরে তার রাজনৈতিক প্রতিপক্ষদের কারণে কঠোর শাস্তির শিকার হচ্ছেন। তিনি বলেন, তিন বছর ধরে একাকী বন্দিত্ব সহ্য করছেন। তার অভিযোগ, প্রায় ১০ মাস ধরে ইমরানের পরিবারের সদস্যদের তার সঙ্গে দেখা বা যোগাযোগ করতে দেওয়া হচ্ছে না। এমনকি তাকে বই, আইনজীবী ও চিকিৎসকদের কাছ থেকেও বঞ্চিত করা হয়েছে বলে দাবি করেন তিনি। জাতিসংঘের নেলসন ম্যান্ডেলা রুলসের কথা উল্লেখ করে জেমিমা বলেন, আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড অনুযায়ী টানা ১৫ দিনের বেশি একাকী বন্দিত্ব নিষিদ্ধ এবং এটি নির্যাতনের পর্যায়ে পড়ে। অথচ ইমরানকে ১৫ দিন নয়, ৩ বছর ধরে এমন পরিস্থিতির মধ্যে রাখা হয়েছে বলে তিনি অভিযোগ করেন। জেমিমা বলেন, পাকিস্তানের সুপ্রিম কোর্ট ইতোমধ্যে ইমরানের পূর্ণাঙ্গ চিকিৎসা, তার ব্যক্তিগত চিকিৎসকের কাছে যাওয়ার সুযোগ, নিয়মিত পারিবারিক সাক্ষাৎ এবং সপ্তাহে ২ বার ছেলেদের সঙ্গে ফোনে কথা বলার নির্দেশ দিয়েছেন। কিন্তু এসব নির্দেশ মানা হচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি। ইমরান খানের সাবেক স্ত্রীর মতে, এটি আর শুধু পাকিস্তানের রাজনৈতিক বিষয় নয়, এটি এখন মানবাধিকার সংকট। জেমিমা ব্রিটিশ সরকারের প্রতি ইমরান খানের সঙ্গে যুক্তরাজ্যের দীর্ঘ সম্পর্কের কথাও স্মরণ করিয়ে দেন। তিনি বলেন, ইমরান অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন, বিশ্ববিদ্যালয়টির ক্রিকেট দলের অধিনায়ক ছিলেন এবং ইংল্যান্ডে বহু বছর কাউন্টি ক্রিকেট খেলেছেন। তার মতে, ব্রিটেনের সঙ্গে ইমরানের সম্পর্ক ৫ দশকেরও বেশি পুরনো। পাকিস্তানে বিনামূল্যে ক্যান্সার হাসপাতাল এবং একটি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা সহ তার দাতব্য কর্মকাণ্ড আন্তর্জাতিকভাবে স্বীকৃত হয়েছে বলেও উল্লেখ করেন জেমিমা। তিনি বলেন, যুক্তরাজ্য সরকারকে তিনি এর আগেও একাধিকবার হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন। জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদ।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে অপরাধের ঘটনায় আন্তর্জাতিক আইনের আওতায় পদক্ষেপ নিতে ইরানকে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেছে দক্ষিণ আফ্রিকা। একই সঙ্গে এ ধরনের কর্মকাণ্ডকে আন্তর্জাতিক আইনের পরিপন্থী বলেও মন্তব্য করেছেন দেশটির আইনি প্রতিনিধি দলের প্রধান। খবর IRN এর। নয়াদিল্লিতে অনুষ্ঠিত একাদশ ব্রিক্স আইনি ফোরামের ফাঁকে ইরানের জুডিশিয়ারি বার অ্যাসোসিয়েশন সেন্টারের প্রধান হাসান আবদুলিয়ান পুরের সঙ্গে দক্ষিণ আফ্রিকান আইনি প্রতিনিধি দলের প্রধান ম্যাকিনির বৈঠকে এই বিষয়ে আলোচনা হয়। বৈঠকে এই দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় আইনি সহযোগিতা আরও সম্প্রসারণের বিষয়টি গুরুত্ব পেয়েছে। বৈঠকে আবদুলিয়ানপুর ফিলিস্তিনিদের বিরুদ্ধে সংঘটিত অপরাধের অভিযোগে ইসরায়েলি নেতাদের বিচারের আওতায় আনতে দক্ষিণ আফ্রিকার ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, দুই দেশের মধ্যে আইনি সহযোগিতা শুধু আলোচনা ও মতবিনিময়ের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না, এটিকে বাস্তব ও ধারাবাহিক পদক্ষেপে রূপ দিতে হবে। জবাবে দক্ষিণ আফ্রিকার প্রতিনিধি দলের প্রধান ইরানি জনগণের প্রতি তার সরকারের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন। তিনি ইরানের বিরুদ্ধে চালানো আগ্রাসী কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে বলেন, এসব পদক্ষেপ আন্তর্জাতিক আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। আন্তর্জাতিক আইনি লড়াইয়ে দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞতার কথাও তুলে ধরেন তিনি। বিশেষ করে গাজায় গণহত্যার অভিযোগে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে দক্ষিণ আফ্রিকার করা মামলার প্রসঙ্গ উল্লেখ করেন। ম্যাকিনি বলেন, আন্তর্জাতিক আইনের ক্ষেত্রে দক্ষিণ আফ্রিকার যে অভিজ্ঞতা রয়েছে তা কাজে লাগিয়ে ইরানের সঙ্গে সহযোগিতা করা যেতে পারে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে অপরাধের বিষয়ে আইনি পদক্ষেপের ক্ষেত্রেও তেহরানের সঙ্গে কাজ করতে দক্ষিণ আফ্রিকা প্রস্তুত বলে তিনি জানান। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন, ইরান তার এক ছেলেকে হত্যার চেষ্টা করেছিল। তবে এই বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি তিনি। তার কোন ছেলেকে লক্ষ্য করা হয়েছিল, কখন বা কোথায় এই ধরনের চেষ্টা হয়েছিল তাও জানাননি। খবর আল জাজিরার। সোমবার নেতানিয়াহু এই অভিযোগ করেন। অক্টোবরের সাধারণ নির্বাচন সামনে রেখে তার জোট যখন জনমত জরিপে পিছিয়ে রয়েছে তখনই এমন দাবি করলেন তিনি। এর মধ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরান বিরোধী যুদ্ধের প্রভাবও দেশটির রাজনীতিতে পড়ছে। সম্প্রতি তেহরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। ওই হামলায় খামেনির পরিবারের 4 সদস্য নিহত হন। তাদের মধ্যে ছিলেন তার মেয়ে বুশরা এবং 14 মাস বয়সী নাতনি জাহরা। দ্য জেরুজালেম পোস্টের প্রতিবেদনের বরাত দিয়ে জানা যায়, ইসরায়েলের রক্ষণশীল সংবাদ মাধ্যম চ্যানেল 14কে দেওয়া এক ফোন সাক্ষাৎকারে ছেলেকে হত্যার কথিত ইরানি পরিকল্পনার দাবি করেন নেতানিয়াহু। চ্যানেল 14 সাধারণত ইসরায়েল সরকারের প্রতি ইতিবাচক অবস্থানের জন্য পরিচিত। নেতানিয়াহু বলেন, ঘটনাটি অবিশ্বাস্য। ইরান তার এক ছেলেকে লক্ষ্য করেছিল এবং তাকে হত্যার চেষ্টা করেছিল। ইসরায়েলের সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোটকে নিরাপত্তা দেওয়ার বিষয়ে দেশটির একটি নিরাপত্তা সংস্থা আপত্তি জানিয়েছে। এমন খবরের বিষয়ে কথা বলার সময় নেতানিয়াহু তার ছেলের প্রসঙ্গ তোলেন। আগামী নির্বাচনে প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে আইজেনকোট ও নেতানিয়াহুর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। আইজেনকোটকে 24 ঘন্টা নিরাপত্তা দেওয়ার পক্ষে মত দেন নেতানিয়াহু। তিনি বলেন, এটি কোনো বিলাসিতা নয়। তার ভাষায়, তারা হলে ইরানিরা সফল হবে। নেতানিয়াহুর 2 ছেলে ও 1 মেয়ে রয়েছে। দ্য জেরুজালেম পোস্টের তথ্য অনুযায়ী গত জুলাইয়ে তার 2 ছেলে ও স্ত্রীকে বাড়তি ব্যক্তিগত নিরাপত্তা দেওয়ার অনুমতি দেয় ইসরায়েলি কর্তৃপক্ষ। নেতানিয়াহুর বড় ছেলে 35 বছর বয়সী ইয়াইর 2024 সালের শুরু থেকে যুক্তরাষ্ট্রের মিয়ামি শহরে দীর্ঘ সময় কাটাচ্ছেন। তাকে নিরাপত্তা দিতে রাষ্ট্রীয় অর্থ ব্যয়ের বিষয়টি নিয়ে ইসরায়েলে বিতর্ক রয়েছে। এদিকে খামেনি ও তার পরিবারের সদস্যদের হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে ইরান। দর্শক, শেষ করছি চেঞ্জ টিভির প্রতিদিনের গল্প অনুষ্ঠান। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভেচ্ছা নিরন্তর।